নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক বিজয়রত্ন মজুমদারের লেখা অ্যালার্ম সিগন্যাল। পুজোর ছুটি আসন্ন। হাওড়ার জনাকীর্ণ স্টেশন প্ল্যাটফর্মের দুপাশে দুখানি যাত্রী বোঝাই ট্রেনের ইঞ্জিন গোঁ গোঁ শব্দ করছে। বাম পাশে রাঁচি এক্সপ্রেসের ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গেছে। শেষ ঘণ্টাও বেজে গেছে। গার্ড সাহেবের বাঁশি বেজে বেজে এইমাত্র নিঃশব্দ হয়েছে। চলবার সদিচ্ছা জ্ঞাপন করে ইঞ্জিন নড়ি নড়ি করছে, অথচ নড়েনি। এমন সময় ইংরেজি পোশাক পরিহিত একটি প্রিয়দর্শন বাঙালি যুবক, কুলির মাথায় বড় বড় বাক্স বিছানা ও চাপরাশির হাতে টুপি, ছড়ি, ছাতি ইত্যাদি সমেত একখানা প্রথম শ্রেণীর ছোট কামরার দ্বার ঠেলে হুড়মুড় শব্দে উঠে পড়ল। বেয়ারাকে যে কোনো গাড়িতে উঠতে বলে দ্রব্যাদি নামিয়ে নিল। উঠবার আগে স্টেশনের যে কুলিটা গাড়ি থেকে ঝুলন্ত রিজার্ভ বোর্ড খুলে নিচ্ছিল, যুবা এক ঝলকে তার প্রতিও লক্ষ্য করে নিয়েছিল। গাড়ির ভিতরে একটি বাঙালি যুবতী বসে যুগপৎ সিগারেটের ধূমপান এবং দ্বারের হাতল ধরে দণ্ডায়মান দুটি যুবকের সঙ্গে রহস্যালাপ করছেন। আকস্মিক ঝড়ে ওড়া ধুলোবালির চোটে চোখ যেমন ঝাপসা হয়ে যায়, এই যুবকের আগমনে এদের অবস্থাও তেমনই হলো। যুবতীর হাত থেকে সিগারেট খণ্ড কোথায় অদৃশ্য হলো। যুবা পুরুষদের চোখে, মুখে, হাতে, জামার আস্তিনে বীরত্বব্যঞ্জক ভাব পরিস্ফুট হয়ে উঠল। আগন্তুক তো এই কাণ্ড লক্ষ্য করতে অবসর পাননি, কারণ তাকে অগণিত মোট ঘাট নামানো গোছানোতে বিশেষ ব্যস্ত থাকতে হয়েছিল। যুবক দুটি তীব্র কণ্ঠে প্রতিবাদ করল। কামরাস্থিত যুবতী প্রতিবাদ স্বরূপ দাঁড়িয়ে উঠলেন। গাড়িও বোধহয় আগন্তুকের আচরণের প্রতিবাদ স্বরূপ একটা বীভৎস চিৎকার ও উৎকট ঝাঁকানি দিয়ে চলতে শুরু করে দিল। যুবক দুটি চলন্ত গাড়ির সঙ্গে চলতে চলতে বলল, এর ফল আপনাকে পেতে হবে। লেডি ট্রাভেলিং অ্যালোন, আপনি তাতে উঠেছেন বারণ সত্ত্বেও। যুবতীকে তারা বলল, খড়গপুরে ব্যবস্থা হবে। চিৎকার করে পরামর্শ দিল, ওই অ্যালার্ম সিগন্যাল আছে। আগন্তুক মৃদু হেসে অ্যালার্ম সিগন্যালের হাতলের দিকে লক্ষ্য করে একখানা পাখাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে দ্বার রিজার্ভ টিকিট দুখানি দেখিয়ে আস্তে আস্তে কোটটা খুলল। কোটের পকেট থেকে সিগারেট কেস, দেশলাই, টিকিট, নোটকেস, নোটবুক, মানিব্যাগ প্রভৃতি বের করে বেঞ্চটার উপর রেখে জামাটাকে একটা হুকে টাঙিয়ে দিল। নেকটাই খুলে ফেলল। কলার খুলে তার সিক্ততা পরীক্ষা করে ওপরের একটা মাচায় রেখে দিল। প্যান্টের পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে যাবে, দেখল ভদ্রমহিলাটি অপলক ক্রুদ্ধ দৃষ্টিতে তখনও তার পানে চেয়ে আছেন। মনান্তরালে অথবা রুমালান্তরালে হাসিটা গোপন করে মৃদু, ভদ্র, শান্ত, সংযত কণ্ঠে বলল, আপনি বসুন না। কণ্ঠস্বরের নিঃসংকোচ ভদ্রতায় যুবতীর মন বোধ করি কিছু নরম হলো। বলল, বসছি, কিন্তু আপনি ভীষণ ভুল করেছেন। যুবক হেসে বলল, মাপ করুন, ভুল কিছুমাত্র না। রিজার্ভ টিকিটে আমার নাম অভ্রান্ত অক্ষরে লেখা। যুবতী সেই দিকে অগ্রসর হয়ে টিকিটখানির দিকে তর্জনী সঞ্চালন করে বলল, মিসেস বি সিনহা, সেটা দেখেছেন কি? যুবক চমকিত হয়ে টিকিটের উপর ঝুঁকে দেখল, তাই তো বটে। ছাপা মিস্টারের গায়ে হাতের লেখায় একটি এস বসানো আছে। মুহূর্তের জন্য যুবক যেন বিস্ময় বিমূঢ় হয়ে পড়ল, কিন্তু ভয় বা বিহ্বলতা মুহূর্তাধিক কালের বেশি স্থায়ী হল না। হাসতে হাসতে বলল, দেখুন, এই ভুল যদি কেউ করে থাকে, রেলের বিদ্বানরাই করেছে। তার জন্যে আমি দায়ীও নই, দোষীও নই। বলে বেঞ্চখানার ওপরে কোণ ঘেঁষে বসে পড়ে পুনশ্চ বলল, আপনি বসুন, ভয়ের কোনো কারণ নেই। নেক্সট স্টপ খড়গপুর, নেমে অন্য গাড়িতে যাওয়া যাবে। আর রাত 9টা পর্যন্ত বার্থ রিজার্ভের কোনো দাম নেই, তা জানেন তো। এখন মোটে 7:42। তার ইতস্তত বিক্ষিপ্ত নোটবুক, মানিব্যাগ ইত্যাদি তৈজসপত্রগুলি প্যান্টের পকেটে রাখতে রাখতে হেসে আবার বলল,
বসুন বসুন, কোনো ভয় নেই। আর আফটার অল আই এম এ বেঙ্গলি জেন্টলম্যান। আর ভয়ের সম্ভাবনা দেখলে অ্যালার্ম সিগন্যাল তো হাতের কাছে রইল। 3 সেকেন্ডে গাড়ির স্ট্যান্ড স্টিল হয়ে যাবে। বসুন বসুন। একখানি নিচে একখানি ওপরে বাঙ্ক বা বার্থ। বসতে হলে একই বার্থে উভয়কে বসতে হয়। একটা দ্বারে ঠেসান দিয়ে যুবতী দাঁড়িয়ে রইল। তৈজসপত্র গোছানো হয়ে গিয়েছিল। সিগারেট কেস থেকে একটি সিগারেট বের করে বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের নখের ওপর বার কতক ঠুকে দাঁতে চেপে অগ্নিসংযোগ করত যুবতীকে লক্ষ্য করে যুবক বলল, দেখুন, আপনি যদি নিতান্তই না বসেন তাহলে আমাকে এখনই ওপরে উঠে হনুমানটি হয়ে বসে পা ঝুলিয়ে কদলী ভক্ষণ করতে হয়। তাই চান? তাহলে বলুন, উঠি। না থাক, বসুন। যুবতী গিয়ে ওদিকের কোণে বসে জানলার বাইরে মুখ রাখলেন। থ্যাংক ইউ। পরমুহূর্তে স্বর্ণমণ্ডিত সিগারেটের কেসটি খুলে, ইউ স্মোক বলে অগ্রসর করে ধরল। নো থ্যাঙ্কস। বাট ইউ স্মোক। এ নিয়ে জেদ বা পিড়াপিড়ি করতে প্রবৃত্তি হয় না। হাজার শিক্ষিত আলোকপ্রাপ্ত সভ্য হোক, বাঙালির মেয়ে তো। বাঙালির মেয়ের মুখে সিগারেট দৃশ্যটাই বিষদৃশ্য, বিভৎস। আবার তার জন্য সাধ্য সাধনা, প্রবৃত্তি না হওয়ারই কথা। তবু যে এক আধবার অনুরোধ করেছিল, তার কারণ এতটা পথ প্রায় 1.5 ঘন্টা সময় একসঙ্গে যেতে হবে। অমন সুন্দর মুখটা গোমড়া হয়ে থাকে, একেই বা চায়। প্রসন্নতা কামনাতেই সিগারেট উৎসর্গ করতে গিয়েছিল। মেয়েটি তার মুখখানাকে এমনভাবে জানলার বাইরে রেখেছে যে ভেতর থেকে তার কোনো অংশই দেখা যায় না। মাথার পেছন দিকে এলো খোঁপাটার কিছুটা অংশ শুধু দেখা যাচ্ছে। বিকাশ এতক্ষণে নারীটির বেশভূষা বেশ ভালো করে দেখে নিল। হ্যাঁ, মডার্ন বটে। পায়ে যে জুতো, তার নিচে একটা উঁচু হিল ও একখণ্ড সোল আছে, তাতে সন্দেহ নেই। ওপরে চামড়ার সম্পর্ক বড় কম। তারই ফাঁকে ম্যানিকিওর করা নখ গোলাপগুলি বিদ্যুতালোকে শোভা বিকীর্ণ করছে। পরনের শাড়িখানি সূক্ষ্মতায় বোধ হয় অপরাজেয়। ভেতরের ছায়া ও সেমিজে আঁকা ফুলের পাপড়িগুলির রেখা পর্যন্ত শাড়ি ভেদ করে শোভান্বিত। যুবতী সুন্দরী। তার সৌন্দর্যের ওপর কিছুমাত্র কারিগরি করবার প্রয়োজন হয় না। তবুও মানুষ কেরামতি করতে কার্পণ্য করে না, ইনিও করেননি। তবে খোদকারিটুকুও নিন্দনীয় নয়। মুখশ্রী অনুপম, দেহলতাটি নাতিশীর্ণা বলা যায়। অধরৌষ্টের রক্তরাগ বিকাশের মনে ছিল। চেহারাটি প্রকৃতি ও মানুষ উভয় মিলে এমন করে রেখেছে যে দেখলেই মনে এঁকে যায়। দেখতে ভালো লাগে এবং আবার দেখতে ইচ্ছে হয়। বিকাশ দেখছিল আর মনে মনে রঙ্গ ভরে ভাবছিল, চোখে কয়লা টয়লা কিছু পড়ে তো বেশ হয়, রাগ করে বাইরে চেয়ে থাকার মজা বোঝেন। কিন্তু কয়লা টয়লা কিছুই পড়ল না। কাজেই একের মজা বোঝা এবং অন্যের মজা দেখারও কোনো সম্ভাবনাই ঘটল না। গাড়ি যথানিয়মে গর্জন করে হাঁপিয়ে ফুঁপিয়ে নাচিয়ে দুলিয়ে ছুটতে লাগল। ছুটতে ছুটতে থেমে পড়ল। একটা স্টেশন বটে, খড়গপুর নয়, ছোট একটা স্টেশন। পরবর্তী স্টেশন প্রবেশের অনুমতি না পাওয়ায় দাঁড়িয়ে গেছে। বিকাশ মুখ বাড়িয়ে স্টেশনের নাম পড়বার চেষ্টা করল। ক্ষীণালোকে সম্ভব হলো না। বহুদূরে সিগন্যালের দিকে চাইতে তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র রক্তচক্ষু দেখা গেল। মেয়েটি যেদিকে বসেছিল প্ল্যাটফর্ম সেই দিকে। বিকাশ উঠে এসে গাড়ির দরজা খুলল। যুবতী তার পানে চাইতেই বলল, দেখি যদি কোথাও জায়গা পাই, বলে চলে গেল এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলো দেখে মিনিট 2-3 পরে ফিরে এসে বলল, প্যাক টু সাফোকেশনসও বলা যায়। গাড়িতে উঠে দ্বার বন্ধ করে আসনের পানে চলতে চলতে জিজ্ঞাসার ছলে বলল, কি করা যায় বলুন তো? যুবতী কোনো কথাই বলল না। বিকাশ বলতে লাগলো, ইন্টার থার্ড কম্পার্টমেন্টগুলো দেখলুম প্রায় ক্যাটল ওয়াগান। নইলে আপনার অসুবিধে বুঝে সেইখানেই না হয় যেতুম, কিন্তু অসম্ভব। তার উপর রাত্রে ট্রেনে ঘুমোতে না পেলে আমার ভারী কষ্ট হয়। গম্ভীর কণ্ঠে এবার যুবতী কথা বলল, সে রোগ অনেকেরই আছে।
অর্থাৎ আপনারও ওই রোগ আছে? তাহলে বোঝা যাচ্ছে আজ দুজনের বরাতেই দুঃখ। বিকাশ হাসতে লাগলো। এই সময় বিকাশের বেয়ারা উঁকি মারতে বিকাশ তাকে ডাকলো, বলল, খানা ঠিক করো। বেয়ারা ছোট একটা ব্যাগ বের করলো, ভাঁজ করা একখানা টেবিল কোথায় ছিল ধাঁ করে পেতে ফেলল। ব্যাগ খুলে কাঁটা, চামচ, প্লেট, ডিশ সাজাতে লেগে গেল। বিকাশ দাঁড়িয়ে উঠে বিনীত কণ্ঠে বলল, বরাতে যদি দুঃখই থাকে কেউ খণ্ডাতে পারবে না, সে ভেবে কোনো লাভ নেই। আপাতত খাবার তৈরি, যদি হাসি মুখে কিছু গ্রহণ করেন আমি খুশি হই। আমি? যুবতী হাড়ে জ্বলে যাচ্ছিল। দোষ কি? গাড়িতে দুটি লোক, একজন খাবে আর একজন বসে থাকবে, বড় বিশ্রী দেখায়। ধন্যবাদ, আমি খেয়ে এসেছি। হ্যাঁ, আমি তা অস্বীকার না করেও বলতে পারি, এক আধ টুকরো মুখে দেবেন মাত্র, শুধু বিশ্রী ভাবটা কাটাবার জন্য অন্তত। কিন্তু বিকাশ বেয়ারাকে নির্দেশ দিল, এই দুজনের মতো খানা লাগাও। আবার? কিন্তু কিন্তুটা ছাড়া যায় কিনা তাই দেখুন। আমি কথা দিচ্ছি, খড়গপুরে ট্রেন থামলে যেখানে জায়গা পাবো গিয়ে উঠব। অবশ্য ফার্স্ট বা সেকেন্ড ক্লাস ছাড়া নয়। নিতান্তই যদি জায়গা না জোটে, ওই বাঙ্কের ওপরে চারখানা কম্বল চাপা দিয়ে এমন পড়ে থাকবো যে আপনারও মনে হবে আমি নেই, আপনি একলা। আমি কথা দিচ্ছি, আমার নিঃশ্বাসের শব্দ পান যদি, আপনি দেবেন ওই অ্যালার্ম সিগন্যালের হাতল টেনে। তার জন্যে যদি 50 টাকা জরিমানা দিতে হয়, আমি দেবো সে টাকা। বলেন তো অগ্রিমও দিয়ে রাখতে পারি। যুবতী কোনো কথা বলল না। তবে নারী চরিত্র নখদর্পণে দেখবার শক্তি যাঁদের আছে, তাঁরা এই সময় উপস্থিত থাকলে নারীর মুখ দেখেই বলতে পারতেন মেঘা বসানো হয়েছে, আলোক সুপ্রকাশে বিলম্ব নেই, কুণ্ডে অগ্নি নেই নির্বাণপ্রাপ্ত। বেয়ারা ভাঁজ করা টেবিলের ওদিকটায় গোটা তিনেক সুটকেস সাজিয়ে একখানি অতিরিক্ত আসন তৈরি করে ফেলেছে। টেবিলের ওপর ক্ষুদ্র ফুলদানে একগুচ্ছ নীলাভ নার্সিসাস, প্লেটে রুটি ও মাছ, গ্লাসে বরফ শীতল পানীয়। বিকাশ বলল, আপনি এইখানে বসুন, আমি ওইদিকে যাই। কিন্তু আপনার কিন্তুটা দেখছি নিতান্ত অবাধ্য। ওই ছুরি কাঁটা দিয়ে ওটাকে কুচি কুচি করে কেটে ফেলুন তো দেখি। মেঘ সত্যিই কেটেছিল। আলোক হাসির ঝলক হয়ে প্রকাশ পেল। বিকাশ পুলকিত কণ্ঠে বলল, হ্যাঁ বসে পড়ুন, অতি কষ্টে সব গরম রাখা গেছে, ঠান্ডা হয়ে যাবে। যুবতী সলাজ হাসি মুখে বলল, কিন্তু আমি যে। আবার সেই কিন্তু? বলছি ওটাকে কুচি কুচি করে কেটে ফেলুন। বলেন তো একটু সসও তাতে ঢেলে দিই। বলে সে নিজের প্লেটে রাখা ভাজা মাছের খণ্ডটির উপর খানিকটা সস ঢেলে নিল। যুবতী টেবিলের সামনে বসতে বসতে বলল, বাড়ি থেকে বেরোবার আগেই খেয়ে। সে তো 3 ঘন্টা হয়ে গেছে। এর মধ্যে 3 ঘন্টা? 1.5 ঘন্টাও হয়েছে কিনা সন্দেহ। আপনার ঘড়ি দৌড়চ্ছে বলুন। হ্যাঁ, আনন্দের সময় বায়ু ভরে উড়ে যায়, তা জানেন তো। মেয়েটির কপল দুটিতে ক্ষণেকের জন্য লাজ রক্তিমাভা ফুটে উঠল। আরে নিন নিন। আর বাক্য ব্যয় না করে দুজনেই কাঁটা ছুরি তুলে নিল। দ্বিতীয় পর্যায়ে বেয়ারা ইংরেজি পোলাও বের করতেই যুবতী বলল, আর আমি কিছুই খাবো না। কিন্তু থাকতে ছাড়াছাড়ি নেই। কিন্তু আচ্ছা, কিন্তু থাক, পারবো কেন? বেশ, পোলাও না খান থাক। হিঙ্গু, মেম সাহেবকে কারি দেও। তাই হলো। গাড়ি এতক্ষণে হুইসেল দিয়ে চলতে আরম্ভ করল। বিকাশ মণিবন্ধে বদ্ধ ঘড়ির দিকে চেয়ে বলল, প্রায় 40 মিনিট লেট তো এইখানেই হলো। রাঁচি পৌঁছয় কখন? 10টা? 7:22 মুড়ি, রাঁচি 9:20, তার সঙ্গে যোগ দিন এই 40। 10টা। অবশ্য আর লেট যদি পথে না করে। বেয়ারা পুডিং বের করল। যুবতী হাত নেড়ে বারণ করতে বিকাশ বলল, ওইটি মাপ করবেন, মিষ্টি মুখ না দেখতে পেলে আমার ভারী কষ্ট হয়। তার উপর সুন্দর মুখ, লবণাক্ত বা ঝালাক্ত আমি আদৌ বরদাস্ত করতে পারিনি। স্বীয় সৌন্দর্যের কণামাত্র প্রশংসাতেও খুশিতে মন ভরে ওঠে না, এমন নারী বিশ্ব সংসারে আছে বলে মনে করা কঠিন। এই প্রশংসাও যে সহযাত্রিনী প্রসন্ন মুখে গ্রহণ করেছেন তা বুঝতে বিকাশের কষ্ট হল না।
বেয়ারাকে আরও খানিকটা পুডিং ওপাশের প্লেটে দিতে বলল। শুনে ভদ্রমহিলা একগাল হেসে বলল, আপনি আবার রাক্ষস পেলেন না কি বলুন তো? না, তাহলে আমি অ্যালার্ম সিগন্যাল টানতুম, অন্তত টানবার জন্যে তৈরি হয়ে হাত বাড়িয়ে বসে থাকতুম। হাসির কথা উভয়ই হাসল, এবং যে একটুখানি খোঁচা ছিল তাও একান্তই নির্দোষ বোধে নারীও অপরাধ গ্রহণ করল না, বরং খুব সহজ ও স্নিগ্ধ স্বরেই বলল, অ্যালার্ম সিগন্যালে হাত দিয়ে আমি বসে নেই, জরিমানার টাকা আমার লাগবে না জেনেও। বেয়ারা টেবিল সাফ ও ভাঁজ করে ফেলল। গাড়িও খড়গপুরে থামল। স্টেশন আলোকে আলোক, লোকে লোকারণ্য, পণ্য বিক্রেতাদের কলরবে সরগরম। বেয়ারা নামবার জন্য দরজা খুলেছে। লাল মুখ, কালো মুখ, দাড়িগোঁফ ভরা মুখ, চাঁচা ছোলা মুখ, রং বেরঙের পোশাকধারী অনেকগুলি লোক হন্তদন্ত হয়ে এই কামরার সামনে এসে দাঁড়ালো। এরা যে রেল কর্মচারী তা বোঝা যায়। লালমুখ লোকটার হাতে একখানা টেলিগ্রাম। লোকটি কামরার মধ্যে ঢুকে রিজার্ভ টিকিট পড়ল। অনিমা সেন। এদিকে এসে অন্যখানা পড়ল, মিসেস বি সিনহা। বিকাশকে আপাদমস্তক নিরীক্ষণ করে বলল, আপনার নাম জিজ্ঞাসা করতে পারি? মিস্টার বি সিনহা। লোকটি একবার রিজার্ভ লেভেলের পানে, একবার বিকাশের ও একবার নারীটির পানে দেখে নিয়ে বলল, কিন্তু আপনার নাম না হয়ে মিসেস সিনহা হলো কিভাবে? হ্যাঁ, আমি জানি না, আপনাদের হাওড়ার কর্মপটু কর্মচারীরা জানলেও জানতে পারেন। আপনার কাছে রিজার্ভ টিকিট আছে? বিশ্বাস তো আছে। বিকাশ নোটকেস খুলে টিকিটখানি বের করে দিল। এ তো ঠিকই আছে, সম্ভবত লেবেল লেখকই ভুল করেছে। সে যাই হোক, আপনাকে বিরক্ত করছি বলে আমরা দুঃখিত। আমরা একখানা টেলিগ্রাম পেয়েছি, এই দেখুন। বিকাশ টেলিগ্রামটা নিয়ে পড়ে তার সহযাত্রিনীর হাতে দিল। পড়ে তার সুন্দর মুখখানি আস্তে আস্তে মলিন হয়ে উঠল। লালমুখ বলল, এক্ষেত্রে কি কর্তব্য তা আমরা আপনার বিবেচনার ওপরেই ছেড়ে দিতে চাই। বিকাশ বলল, আপনারা অনুগ্রহ করে আমার জন্য একটু স্থান খুঁজে দিন, আমি সানন্দে নেমে যেতে প্রস্তুত আছি। লালমুখ একজন সহকর্মীকে ইঙ্গিত করতেই সে নেমে গেল। লালমুখ বলল, এই টেলিগ্রাম পেয়ে ব্যাপার যেমন গুরুতর বলে মনে হয়েছিল, আসলে তা ততখানি গুরুতর নয় জেনে ভগবানকে ধন্যবাদ দিতে হয়। আপনি বলুন না, ভাষাটা কীরকম? এ লেডি ট্রাভেলিং ফার্স্ট ক্লাস অ্যালোন, one man jumped into it last moment, seems an intruder, friend of the lady. বিশেষ গুরুতর বলে মনে হয় নাকি? বিকাশ উত্তর দেবার পূর্বে সহযাত্রিনীর পানে দৃষ্টি পড়তেই যেন কিছু হয়নি এই ভাব টেনে নিয়ে বলল, আরে আমায় শেষ মুহূর্তে উঠতে দেখে তাদের মনে সন্দেহ হয়েছিল বলে মনে হয়। যে লোক স্থানের সন্ধানে গিয়েছিল সে ফিরে এসে হতাশাব্যঞ্জকভাবে ঘাড় ও হাত নাড়ল। তবে বিকাশ বলল, আপনিই বলুন, ওই ভদ্রমহিলার কি এভাবে যেতে আপত্তি আছে? বিকাশ তৎক্ষণাৎ বলে উঠল, হ্যাঁ, থাকাই সম্পূর্ণ স্বাভাবিক। তাই তো। এর বেশি কথা তার মুখে জোগালো না। তার সহকর্মীরাও তাতেই সায় দিল। তাদের হাবে ভাবে ও চোখে ওই কথা, তাই তো। বিকাশ বলল, আমি একটা উপায় ভেবে পেয়েছি। আপনাদের এই গাড়িতে মহিলাদের প্রথম শ্রেণীর কামরা আছে কি? নিশ্চয়ই। তাতে জায়গা আছে? একজন বলল, দেখে আসবো? হ্যাঁ, ধন্যবাদ। সেই লোকটি চলে গেল। বিকাশ বলল, যদি তাতে জায়গা থাকে, ভদ্রমহিলার অনেক অসুবিধা ও দুর্ভোগ সহ্য করতে হবে বটে, তবু সারা রাত্রির সুবিধার কথা ভেবে তিনি তাতে স্থান পরিবর্তন করতে সম্মত হবেন বলেই মনে হয়। লাল কালো জর্দা সকলেই নারীটির পানে ফিরল। সে নির্বিকার চিত্তে প্ল্যাটফর্মের লোক চলাচল দেখছিল, এদিকের কিছুই লক্ষ্য করল না। হ্যাঁ, যথেষ্ট স্থান আছে। বাইরে থেকে রেল কর্মচারী এই কথা বলল। লালমুখ বলল, আমি লোকজন আনিয়ে ওর জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছি, ওকে কোনো কষ্ট সইতে হবে না।
একজন কর্মচারী কুলি ডাকতে গেল। লালমুখ যুবতীকে বিনীতভাবে বলল, আপনার জিনিসগুলি যদি দেখিয়ে দেন। নারী এদিকে চায়ও না, শোনেও না। বিকাশ তার মনোযোগ আকৃষ্ট করবার জন্য কাছে গিয়ে ইংরেজিতেই বলল, শুনছেন, এই পাশেই একটা মহিলাদের ফার্স্ট ক্লাস কামরায়। আমি বেশ স্বচ্ছন্দেই আছি। তাই তো, এই কথাটা তো আগে মনেই হয়নি। অনর্থক দৌড়োদৌড়ি, হাঁটাহাঁটি, ছুটোছুটি। লালমুখ স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। বলল, তাহলে আমরা যেতে পারি? হ্যাঁ, ধন্যবাদ। গুড নাইট। বিকাশ দরজার গুপ্ত কলটি বন্ধ করে দিয়ে রিজার্ভ লেবেলটি পাঠ করে বলল, অনিমা দেবী, আপনি সত্যিই বলছেন আপনার কোনো অসুবিধা হবে না? আমি তো মনে করি না। তাহলেই হলো। আলোটা জ্বালাই থাক, বুঝলেন? সে দেখা যাবে। ইতিমধ্যে বেয়ারা উপরের বাঙ্কে বিকাশের বিছানা পেতে ফেলেছিল। বিকাশ তা দেখে বলল, এই যে উঠব, সকাল 7টার আগে সাড়াই পাবেন না। কুম্ভকর্ণ বলুন। নইলে যে ওই। বলে সে অ্যালার্ম সিগন্যাল দেখিয়ে দিল। যুবতী উঠে খটাস করে আলোর সুইচ উঠিয়ে দিতেই বিকাশ হো হো করে হেসে উঠল। সবেমাত্র পূর্বাকাশ পিঙ্গল বর্ণ ধারণ করেছে। আপাদমস্তক কম্বলাবৃত বিকাশ সুর করে আবৃত্তি করতে লাগল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি কতই ফুটিল। আপনার কবিত্ব অসাধারণ, জিনিয়াস বলা যায়। গাড়ির অশ্রান্ত মাথা ছেঁচে ফেলা শব্দের মধ্যেও আপনি পাখির কলরব শুনতে পাচ্ছেন। শুধু কি তাই, হতচ্ছাড়া এই পাহাড় পর্বতের মাঝেও কবি কানন কুসুমকলি দেখছেন। বলিহারি। বিকাশ আবৃত্তি করতে লাগল। উঠো শিশু মুগ্ধ, পর নিজ বেশ, আপন পাঠেতে মন করহ নিবেশ। পাঠ বলতে কি বুঝতে হবে? এই বিছানা বাঁধা, শেভ করা, চায়ের জন্য ঘন ঘন হাই তোলা ইত্যাদি। বাঙ্কের উপর উঠে বসে আবার বলল, তাহলে সকাল হলো বলে এখন নির্ভয়ে নামতে পারি, কি বলেন? অ্যালার্ম সিগন্যালের ভয় নেই তো? অনিমা কৃত্রিম কোপের সঙ্গে বলল, ভয়ে কেঁচটি হয়ে সারা রাত খুব ঘুমিয়েছেন বোধ করি। আদৌ ঘুমোইনি। ঘুমোলেই আমার নাক ডাকে। আর যারা শুনেছে তারা বলে নাকটা বেশ ভদ্রভাবে ডাকে না। পাছে সেই অভদ্র নাক ডাকার শব্দে অ্যালার্ম সিগন্যালে টান পড়ে। চোখ বুজে ক্রমাগত নিদ্রাদেবীকে ঠেকিয়ে রাখতে রাখতেই রাত কেটে গেল। জান না মশাই, আমি যেন কিছু জানি নে। রাত্রে যখন বৃষ্টি এলো, শাটারগুলো বন্ধ করতে উঠে দেখি অকাতরে ভোঁস ভোঁস। বলেন কি, ভোঁস ভোঁস? আর আপনি তাই সহ্য করলেন? আপনার সহিষ্ণুতার সীমা নেই দেখছি। লোকেও তাই বলে বটে, আমার ভোঁস ভোঁস শব্দটা নাকি ওই বন্য বরাহের ডাকের মতো। আপনার সাহস তো কম নয়। বুনো শুয়োরের ডাক ভেবে একটা কাণ্ড করে ফেলেননি, এই ভাগ্য। কাণ্ড কিছু করিনি বটে, তবে বার দুই মিস্টার সিনহা বলে ডেকেছিলুম। সাড়া পাননি তো? না দিলে ও জিনিসটা পাওয়া যায় না। তা বটে। ভয়ানক জল তৃষ্ণা পেয়েছিল। আপনার ফ্লাস্কটা খোলবার চেষ্টা করলুম, পারলুম না। সাধারণত রাত্রে ট্রেনে যাবার সময় আমি ভেন্ডারের কাছ থেকে অ্যারেটেড ওয়াটার নিয়ে রাখি। কাল সেই সব হাঙ্গামার জন্য ভুল হয়ে গিয়েছিল। ও, আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু ভালো করে ডাকলেন না কেন? আপনি যে জেগে ঘুমোচ্ছিলেন, জাগাকে জাগানো যায় না। না না, সত্যি নয়। কি জানি মশাই, ভাবলুম অ্যালার্ম সিগন্যালের আতঙ্কে। বিকাশ সোহো করে হেসে উঠল। অনিমাও হাসল, বলল, সত্যি বড় কষ্ট গেছে রাত্রে। ট্রেনও কি চাই থামে না কোথাও। একবার যদি বা থামল, জলের সন্ধান করতে না করতে দিলে গাড়ি ছেড়ে। বিকাশ থার্মোফ্লাস্কটাকে তুলে নিয়ে খোলবার কৌশলটি দেখাতে দেখাতে বলল, আমি হলে এটাকে আছড়ে খুলতুম। তাতে ফল এই হতো যে ওটা ভাঙত এবং জল গাড়িময় গড়াতো। গলায় দেবার জন্য একটি বিন্দুও থাকতো না। বিকাশ বেঞ্চের একধারে বসে পড়ে হতাশভাবে বলল, ভারী অন্যায় হয়ে গেছে,
তবে অন্যায়টা আমার নয়, আপনারই। আমার অন্যায়? নিশ্চয়ই। কেন আপনি ডাকলেন না জোরে? কেন দুটো চিমটি কাটলেন না? তা না পারুন চুলের মুঠি ধরে খানিক ঝাঁকানি দিলেন না কেন? হয়েছে মশাই, খুব হয়েছে। আমি চুল ধরে টানি আর আপনি উঠে বসে অ্যালার্ম সিগন্যাল টেনে দিন আর কি। এই স্বচ্ছ সরল হাসি গল্পের মধ্যে প্রভাতের হাসি সুস্পষ্ট হয়ে উঠল। বিকাশ বলল, গতানুশোচনায় লাভ নেই, মুখ হাত ধুয়ে নিন। ট্রেন থামলেই চা আসবে আশা করছি। সে আমার কখন হয়ে গেছে। হোয়াট এ গুড গার্ল। তবে আমি চট করে সেরে আসি। বলে তোয়ালে, কামাবার বাক্স, প্রসাধন সামগ্রী নিয়ে সে বাথরুমে প্রবেশ করে দ্বার বন্ধ করল। ইত্যবসরে অনিমা তার হাত ব্যাগটি খুলে চুল বেশবাস একবার ভালো করে ঠিক করে নিল। একটু পরেই ট্রেন থামল। বিকাশের বেয়ারা চায়ের সর্ববিধ সরঞ্জাম সহ কামরায় ঢুকে পূর্বরাত্রের মতো টেবিল চেয়ার সাজিয়ে ফেলল। আজও সে দুজনের জন্য পাত্রসজ্জা করল। বিকাশ একবার দরজাটি অল্প খুলে হাত বাড়াতেই বেয়ারা তার প্যান্ট, শার্ট, টাই প্রভৃতি এগিয়ে দিল। কয়েক মিনিট পরে বাইরে এসে বিকাশ বলল, বসে কেন, চা ঢালুন এবং গলাটা ভিজিয়ে ফেলুন। বেয়ারা প্রভুর বস্ত্র ও প্রসাধন সামগ্রী গোছাতে বাথরুমে চলে গেল। বিকাশ একটির পর একটি প্লেট খুলে ধরতে অনিমা বলল, আপনি কি হোটেল সঙ্গে নিয়ে চলেন? আহার্য এবং নিদ্রা সঙ্গে না নিয়ে আমি পাদমেকং নগচ্ছামি। অনিমা চা ঢেলে বিকাশকে দিল, নিজে নিল। টোস্ট, ডিম প্রভৃতি কিছুই স্পর্শ করে না দেখে বিকাশ বলল, কি আজও কি সেই কিন্তু আর বাড়ি থেকে খেয়ে এসেছি? এত সকালে খেতে পারি নে। রাত্রে পারেন না কিন্তু, সকালে পারেন না কিন্তু, কিন্তু জিজ্ঞাসা করেই পারেন কখন? অনিমা মধুর হেসে বলল, বেলায়। অত্যন্ত দুঃখিত, পরীক্ষা করবার সময় পাওয়া যাবে না। নারীর নয়নের কটাক্ষে যতখানি গরল ও অমৃত থাকতে পারে তাই নিঃশেষে নিঃশেষ করে দিয়ে অনিমা বলল, সে দোষ কিন্তু আমার নয়। মহাদেব শুধু কৈলাসেই থাকেন না, সে অমোঘ অস্ত্রে বিশ্বের নর আহত হয়ে পড়ে। দেখা গেল নীলকণ্ঠ না হয়েও তাই পরিপাক করবার লোক ভূতলেও আছে। বিকাশ কটাক্ষের কোনো মর্যাদাই দিল না, বলল, শুধু চা খেতে নেই, বাইবেলের নিষেধ। প্রথম দংশন ব্যর্থ হয়েছে। ফণিনী দ্বিতীয়বার ফনা উদ্যত করল, বলল, বাইবেল মানি নে। কোরআন? না। পুরাণ? না। তাও না? তবে অ্যালজাবরা, ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি। বলুন বলুন। অ্যালার্ম সিগন্যাল, পেনাল্টি ফর ইমপ্রপার ইউজ। বেয়ারা বাইরে এসে জিনিসপত্রগুলো বাক্সজাত করছিল। বিকাশ বলল, আচ্ছা আর কিছু না খান, একটা পোচ নিন। আপনার জেদকে পারবার জো নেই। বলে হেসে ফনা উদ্যত করে একখানা প্লেট ও কাঁটা ছুরি টেনে নিল। অন্য প্রসঙ্গ উঠল, রাঁচি কি এখন ঠান্ডা? বিশেষ নয়। আপনার কি রাঁচিতেই থাকা হয়? কখনো কখনো। বাড়ি আছে নিশ্চয়ই? তা আছে। হুড্রো ওখান থেকে কত দূর? এই ৫৫-৫৬ মাইল হবে। রাজরূপা? অনেক না হলেও কিছু কম বটে। হাজারিবাগ? কিন্তু এরকমভাবে কথা চলে না। একজন কেবলই প্রশ্ন করবে, অপরে একাত কথায় উত্তর দেবে, কোনো প্রশ্ন করবে না বা কথোপকথনকে অগ্রসর করবার চেষ্টা করবে না, এতে কথা জমে না। আর নারী মাত্রেই তাতে সন্তুষ্ট হতে পারে না। অনিমাও হলো না এবং প্রশ্নের তালিকা বৃদ্ধি না করে চুপ করে বসল। আহার শেষে বিকাশ সিগারেট ধরালো। বেয়ারা তার কাজ করতে লাগলো। অনিমা জানলার বাইরে চেয়ে বসে রইল। একটা স্টেশনে ট্রেন থামল। সংবাদপত্র বিক্রেতা কামরার দরজায় দরজায় কাগজ বিক্রি করে গেল। বিকাশ কাগজ খুলে বসল। দ্বিতীয় পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা একাধিকবার চোখ বুলানো হয়ে গেল। পড়বার মতো সংবাদ ছিল না, সবই পুরনো, গতকালকের সংবাদ।
তথাপি সে কাগজখানার খুঁটিনাটিতে পর্যন্ত চোখ বোলাতে লাগল। সিগারেট নিঃশেষিত হলে দ্বিতীয়বার সিগারেট ধরাবার সময় অনিমার দিকে চাইল। সে নিবিষ্ট চিত্তে রবিকরোজ্জ্বল প্রকৃতির শোভা নিরীক্ষণ করছে। এই দেখে সে আবার কাগজে মন দিল। কোনটা পড়বে এই সমস্যা। পড়া খবর পড়তে কার ভালো লাগে? অনিমার দৃষ্টি প্রকৃতির শোভা নিরীক্ষণ করছিল সত্য, কিন্তু নিতান্ত দায় পড়ে। সংবাদপত্র হাতে পড়লে পুরুষের কিরূপ অধোগতি ঘটে বার কতক ওদিকে চেয়ে সে তা বুঝে নিয়েছিল। নৈকট্য থাকলে সে কাগজখানাকে টেনে নিয়ে জানলা গলিয়ে ফেলে দিত ওই বনে। মরি মুড়ি মরি। বিকাশ দাঁড়িয়ে উঠে প্রশান্ত হাসি মুখে বলল, অ্যাট লং লাস্ট। ঘড়ি দেখে বলল, বেশি নয়, 10 মিনিট লেট। অনিমা বাইরের দিকে চেয়ে রইল। নিশ্চয়ই তাকে অভ্যর্থনা করে নেবার জন্য লোক এসেছে। বেয়ারা মুটের সাহায্যে জিনিসপত্র নামিয়ে নিচ্ছিল। দেহের কিয়দংশ অবনমিত করে বিকাশ টুপিটা হাতে নিয়ে অনিমার উদ্দেশ্যে হাত নেড়ে বলল, গুড বাই। মুটে অনিমার বাক্স বিছানাও টানাটানি করছিল। অনিমা বিষণ্ণ মুখে তারই তত্ত্বাবধান করছিল। বিদায় সম্ভাষণে চোখ তুলে বলল, গুড বাই। বিকাশ একটু হেসে টুপিটা প্রায় মাথার কাছে ধরে বলল, আপনার হাওড়ার বন্ধুদের খবর দেবেন, অ্যালার্ম সিগন্যাল টানতে হয়নি। অপরিসীম লজ্জায় দুঃসহ বেদনায় নারীর অন্তর তখন ভেঙে পড়বার মতো হয়েছে। আবার হাস্যফুল্ল কণ্ঠে গুড বাই করে বিকাশ নেমে গেল। ছোট গাড়িতে দেখা হলে দেখা তো হবেই, এর শোধ অনিমা নেবেই। অবহেলা, ঔদাসীন্য, অনাসক্তি প্রভৃতি যতগুলি নারী নিগ্রহসূচক ব্যাধির দাওয়াই স্বর অভিমান তুনিরে আছে, সকলগুলির সুপ্রয়োগ করবার জন্য প্রস্তুত হয়ে একান্ত বিমর্ষ চিত্তে ম্লান মুখে বড় গাড়ি ছেড়ে অনিমা ছোট গাড়ির উদ্দেশ্যে চলল। কথা ছিল মরিতে তাকে অভ্যর্থনা করে নেবার জন্য মিস্টার সেন তো থাকবেনই, রায়, বসু, মিত্রও থাকতে পারেন। কিন্তু কাকস্য পরিবেদনা। অচেনা জায়গা, নতুন দেশ। রাঁচিতে তার এক মাসিমা আছেন বটে, ঠিকানাটা জানা নেই। তবে মেশো সরকারি চাকুরে, খুঁজে পাওয়া যেতে পারে। মিস্টার সিনহাও তাকে সাহায্য করবেন নিশ্চয়ই। হি ইজ এ ফাইন জেন্টলম্যান, ফাইনেস্ট আই শুড সে। কিন্তু কই, একখানি মাত্র ফার্স্ট ক্লাস, তিনি তো নেই। যদি আগে বা পেছনে অন্য ফার্স্ট ক্লাস থাকে, অনিমা কুলিকে দাঁড় করিয়ে রেখে তাই দেখতে চলল। ফার্স্ট একখানি, সেকেন্ড আগে পেছনে আর নেই। সম্ভবত অন্য ট্রেনও আছে। কুলি সে সন্দেহেরও নিরসন করল, বলল বিকালের আগে আর গাড়ি নেই। কুলিকে বিদায় করে অনিমা মুখ ভার করে বসে রইল। তার তখনও ধারণা বিকাশ এইখানেই কোথাও আছে, গাড়ি ছাড়বার সময় সময় আসবে। নিজের কতকটা অসুবিধা ও বিপদ আসন্ন বলে বিকাশের উপস্থিতি একান্ত মনে চাইছিল বলেই আশেপাশের কথাগুলো তার মনে ছিল না। নইলে তার মনে পড়া উচিত ছিল, ছোট গাড়িতে দেখা হবার সম্ভাবনা থাকলে বিকাশ বারবার এত ঘটা করে গুড বাই করে যেত না। এই সহজ কথাটা তার একবারও মনে হলো না, এবং সমস্তক্ষণ সযত্ন অন্যমনস্কতার সঙ্গে প্ল্যাটফর্মের ওপর লোকের গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগল। এবং বিকাশ এলে কিভাবে পুস্তক পাঠে মনোনিবেশ করবে, বইখানি খুলে তারই পুনঃ পুনঃ মহলা দিয়ে রাখল। সে যদি কালকের মতো লাস্ট মোমেন্টে এসে দাখিল হয়, আজ অনিমা অ্যালার্ম সিগন্যাল টানবেই। এই কথাটার সর্বাঙ্গে যেন হাসি ভরা ছিল। মনে পড়া মাত্র সেও হাসতে শুরু করল। এ হাসির বাইরে প্রকাশ তত নয় যতটা ভেতরে, তবে বড় অন্যমনস্ক করে দেয়, পুরনো কথাগুলো মনে করিয়ে দেয়। হাসি তাতে বেড়েই চলে। মনে মনে যখন হাসির ঢেউয়ে অনিমা নাচছিল, তখন বাঁশি বাজিয়ে গাড়ি ছেড়ে দিল। কোথায় রইল হাসি, কোথায় গেল সিগন্যাল টানা? আকাশ অন্ধকার হয়ে গেল। তাকে ছেড়ে নিজের লোকদের কথা ভাবতে ভাবতে ক্রোধে 10 দিক সে শূন্য দেখতে লাগল। দায়িত্ব জ্ঞানহীন, অভদ্র, ইতর কত কথাই না মনে জমা হতে লাগলো। তাদের সঙ্গে অবিলম্বে সম্পর্ক ছেদ না করেই তো কি বলেছি। প্রায় ঘণ্টাখানেক পরে চলন্ত ট্রেনের পাশ দিয়ে একখানা প্রকাণ্ড মোটর গাড়ি যেন রেস করছিল। একবার ট্রেন আগে যায়,
মোটর পাল্লা দিয়ে তাকে পেছনে ফেলে এগিয়ে যায়। অনেকক্ষণ এইভাবে চলছিল। হঠাৎ অনিমার সেই দিকে দৃষ্টি পড়ল। গাড়ির আরোহী অন্যদিকে মুখ করে বসেছিল, তাকে দেখতে পেল না। সে কিন্তু চক্ষু জ্বালার সঙ্গে ভালো করেই দেখল। কিছুক্ষণ পরে মোটর আবার ট্রেনের পাশে। এবার ট্রেন চলে গেলে তবে মোটর ছাড়া পাবে। গেট বন্ধ। ফার্স্ট ক্লাস কামরা যখন মোটরকে অতিক্রম করছিল, অনিমা বাইরের দিকে চাইতেই একখানা হাসি মুখ ও মাথার উপরে টুপি আন্দোলিত হল। রাঁচির বড় বড় গাছপালা ও গির্জার গম্বুজে আবঝা রাস্তায় খুব দ্রুত বেগে মোটর চালিয়ে বিকাশ কাঁকের দিকে যাচ্ছিল। হঠাৎ একটা আধা ফিরিঙ্গি হোটেলের সামনে অনিমাকে দেখে থেমে গাড়িখানাকে রাস্তার পাশে রেখে দ্বার খুলে নেমে পড়ে নমস্কার করল। অনিমা তাকে দেখেনি। হোটেলের কোনো বোর্ডার বা বোর্ডারের ভিজিটার মনে করে সে সরে যাচ্ছিল। বিকাশের কণ্ঠস্বরে ফিরে দাঁড়ালো। পালাবেন না, পালাবেন না, আমি পরিচিত, নিরস্ত্র এবং অ্যালার্ম সিগন্যালের ভয় রাখি। অনিমা ফিরে দাঁড়ালো, যেন হারা নিধি ফিরে পেল। হাসবার চেষ্টা করল, কিন্তু হাসি না ফুটতে মুখের মলিনতায় মিলিয়ে গেল। বিকাশ বলল, বেড়াতে বেরিয়েছেন? না, আমি এইখানে আছি। এই হোটেলে? সে কি, এটার তো বেশ সুনাম নেই। আর বাঙালি ভদ্রলোকদের সঙ্গে এরা ভালো ব্যবহারও করে না বলেই শুনেছি। তা এত জায়গা থাকতে এখানে উঠতে গেলেন কেন? অনিমা কতকটা দুঃখ কতকটা অভিমান ভরে বলল, আমি কি করে জানবো বলুন? স্টেশনে গাইড যা বোঝালো তাই বুঝলুম। এই কদিনেই হাঁপিয়ে উঠেছি। আমায় তো ট্রেনে বললেই পারতেন। কি? কোথায় থাকা যায়, কি বৃত্তান্ত, আমায় জিজ্ঞাসা করলেই পারতেন। আপনি যে তাড়াতাড়ি চলে গেলেন। কই আবার তাড়াতাড়ি চলে গেলুম? আমি ভাবলুম কোনো আত্মীয় স্বজনের বাড়িতেই আপনি যাচ্ছেন। আমার দুঃখের কথা আর বলবেন না। এই সময় কতকগুলো ফিরিঙ্গি যুবক যুবতী রং তামাশা হাসি গল্প করতে করতে হোটেল থেকে বেরিয়ে গেল। দেখে অনিমা বলল, দিন রাত কি হুল্লোড় যে করে সব। পরশু রাত্রে কটা ছোড়া মদ খেয়ে আমার ঘরের দরজাতেই ধাক্কাধাক্কি লাগিয়েছিল। হ্যাঁ আমি জানি, এই অঞ্চলের এই হোটেলটার একেবারেই সুনাম নেই। কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি? আপনার সুটে বসবার ঘর আছে তো? না না, সে যে হবার জো নেই। হোটেলটির ফিরিঙ্গি নিষ্ঠা অসাধারণ। ধুতি পরা বাঙালির প্রবেশ নিষেধ। আমার গাড়িতে আসবার সাহস আছে? আজ তার পরিধানে ধুতি, পাঞ্জাবি ও চাদর। খুব সাহসের দরকার আছে নাকি? আপনি বোধহয় বেড়াতে বেরিয়েছেন? না, কাজ থেকে বাড়ি ফিরছি। আমায় নিয়ে কোথায় যাবেন? বাড়ি? না গেলেও চলতে পারে, খানিক বেরিয়ে আনতেও পারা যায়। চলুন। কদিন এসেছি, মনে হচ্ছে গারদ বাস করছি। গাড়িতে উঠুন, যেতে যেতে দুর্গতির আদ্যপান্ত বিবরণ শুনব। গাড়ির কাছে এসে অনিমা বলল, সামনে বসাতে আপনার আপত্তি হবে না বোধহয়? আপত্তির বদলে আনন্দ হতেও পারে। যান। বলে অনিমা আবার একটা কটাক্ষ ত্যাগ করল। গাড়ি চলতে আরম্ভ করলে বিকাশ জিজ্ঞাসা করল, হ্যাঁ বলুন, এত হোটেল থাকতে ওটি বেছে নিলেন কেন? তবে আর দুঃখের কথা বলছি কি, স্টেশনে নেমে দেখি যাদের কাছে আমি এসেছি তাদের কারও দেখা নেই। নিজেও কিছু জানি নে, কখনো আসিনি। তাঁদের ঠিকানাও জানতেন না? না, তারা এখানে আসেনি। নি এলে নিশ্চয়ই স্টেশনে থাকতেন। ঠিকঠাক না করে? সমস্তই ঠিক ছিল, তারা বোধহয় পথে কোথাও আটকে গেছেন। আপনাকে আসতে বলে? তারা তো জানেন আপনি একলাই আসছেন। তা জানেন বই কি। কি জানি বাঙালি সমাজের এতখানি প্রগতি হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের হয়েছে। তার মানে? মানে আমরা ঠিক গৃহস্থ ঘরের লজ্জাশীলা কুলবধূ নই। আর যে প্রফেশনে আছি তাতে একলাই হিল্লি দিল্লি করে বেড়াতে হয় প্রায়। প্রফেশন? আমি সিনেমা করি। না, আপনার আসল নামটি কি বলুন তো? অপর্ণা দেবী। অপর্ণা দেবী বিয়ে? আপনি মিস্টার সিকে চৌধুরীর মেয়ে? আপনি জানলেন কি করে?
কি করে? আপনি তো মূর্তিমতি বিদ্রোহ। বাংলাদেশে আপনার নাম না শুনেছে কে? ভদ্রঘরের গ্র্যাজুয়েট মেয়ে আপনি প্রথম সিনেমায় ঢুকলেন। সে সময় কাগজে কাগজে কি কম আন্দোলন হয়েছিল? শুধু তাই নয়, আপনাকে জানার আমার আরও একটা কারণ আছে। আপনার ভাই সতী চৌধুরী আমার সঙ্গে কেমব্রিজে। আমি জানি। কি করে জানলেন? অনুমানে। ছোড়দা অনেকদিন আগে গল্প করত, আপনি ব্যারিস্টারি না করে লাক্ষার কাজ করেন, রাঁচিতে থাকেন, খুব শৌখিন লোক, এইসব বলতো। সেই স্টুপিড জানলে কোথা থেকে এসব? বিলেত থেকে ফেরার পর তো আমার সঙ্গে তার একবারও দেখা হয়নি। সে গোয়ালিয়রে না কোথায় চাকরি পেয়েছে শুনলাম। গোয়ালিয়রে নয়, হায়দ্রাবাদে। সেইখানেই আছে। সেখানেই বিয়ে থা করে বসে গেছে। কারো খোঁজ খবর বড় রাখে না, বুড়ো বাবারও না। আপনার মা তো? আমার যখন 2 বছর বয়স মা মারা যান। বড়দাও এই বছর 5 হলো। সতী কি চাকরি করে? জানি না তো, তবে শুনি ভালো চাকরিই করে, কিন্তু একটি পয়সাও বাবাকে দেয় না। অথচ বাবার কম পয়সা নষ্ট করেছে ও বিলেতে। বুড়ো বয়সে বাবা খেতে না পেয়ে মরতে বসেছেন। বাধ্য হয়ে আমাকে এই উঞ্ছবৃত্তি নিতে হলো। বিকাশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তিনি মত দিলেন? না দিয়ে কি করবেন? বিকাশ এ কথার কোনো উত্তর খুঁজে পেল না, কিন্তু বাঙালি ভদ্রঘরের নির্মল পবিত্রতাকে দারিদ্র্যের নিষ্পেষণে বলি দিতে হয়েছে ভাবতেও তার হৃদয় ভারী হয়ে উঠছিল। সে অন্য মনুষ্যের মতো বলল, এই গাড়িটা থামিয়ে এইখানে একটু বসা যাক, কি বলেন? বেশ তো। বিকাশ সিগারেট ধরিয়ে বলল, আমি সিনেমার খবর বড় রাখিনি, ছবি টবিও দেখিনি। আপনি কোন কোম্পানিতে আছেন? যদি কিছু মনে না করেন, কত পান? 600 টাকা। তা মন্দ কি, বাপ ও মেয়ে দুটি প্রাণী। না, 3টি। বাবার হুইস্কিটাই বড় প্রাণী, 600তেও চলে না। বিকাশ অত্যন্ত সংকোচের সঙ্গে বলল, কথাটা সহজভাবেই বলছি, আশা করি সহজভাবেই নেবেন। আপনার বিয়ে দেবার চেষ্টা করেননি তিনি? না, তার সময়াভাব। হুইস্কি তাকে একটুও ফুরসত দেয় না। বড়দা করছিলেন, হঠাৎ মারা গেলেন। আমি তখন বিয়ে পড়, আমার কলেজের একটি বন্ধুর সাহায্য নিয়ে পরীক্ষার ফিটা দিয়ে পাশ করলুম। সে যদি চাইতো, কিন্তু তার ইচ্ছেটা বিয়ে বলে ঠিক মনে হলো না। তবে সে এই উপকারটুকু আমার করেছিল, ভারত পিকচার্সের প্রোপাইটার মিস্টার ঘোষের সঙ্গে আমার আলাপ। আমার কখানা ছবি তাকে সব রকমে খুব সন্তুষ্ট করেছে। এখন কি ছবি হচ্ছে আপনাদের? হীরক আঙ্গুরীয়। কোম্পানি রামচন্দ্রপুরে ছবি তুলতে গিয়েছিলেন। কথা ছিল শুক্রবার তারা রাঁচি পৌঁছবেন, আমিও শুক্রবারে স্টার্ট করব। বৃহস্পতিবারও তাদের তার পেয়েছি, তারা আসছেন। অথচ এসে দেখে এই বিভ্রাট। এর মধ্যে তারা এসেছেন কিনা সে খবর নিয়েছেন? সে আর কি করে নেব বলুন? আচ্ছা, তার ব্যবস্থা আমি করছি। রায় সাহেব কমল বিশ্বাস আর যতীনচন্দ্র দুজনকেই খবর দিচ্ছি, তাঁরা খবর দেবেন ক্ষণ। তাঁরা হলেন রাঁচির জয়েন্ট কনসাল জেনারেলস বা কনসিয়াস। গেজেট বললেও মন্দ হয় না। তাঁদের অগোচর কিছু থাকতেই পারে না। বিশেষ থিয়েটার, সিনেমা, ম্যাজিক এসব এদেশে ওই দুটি মোড়লকে বাদ দিয়ে অসম্ভব। আজই না পারি কাল সকালেই তাঁদের খবর করছি। এমন মুশকিলে পড়েছি কি বলবো। সঙ্গে টাকা কড়ি বিশেষ ছিল না, যা ছিল হোটেলটি 1 সপ্তাহের আগাম বলে তাও গ্রাস করে বসলো। টাকা যে আনাবো তারও জো নেই, কারণ কোম্পানির অফিস কোম্পানির সঙ্গেই রামচন্দ্রপুরে। এই রামচন্দ্রপুরটি যে কোথায়, রাঁচির পোস্টমাস্টার তা কিছুতেই বার করতে পারলে না। আর কিছু হোক না হোক, হাতে টাকা থাকলে অন্য একটা হোটেলে উঠে গিয়ে নিঃশ্বাস ফেলে বাঁচতুম। আমার একটা প্রস্তাব আছে। কি?
বলছি, চা খাবেন? ফ্লাস্কে আছে, আনছি। দুজনে চা পান করল। বিকাশ সিগারেট ধরিয়ে বলল, সিনেমা জীবন লাগে কেমন? জঘন্য। বিকাশ হাত ঘড়ির দিকে চেয়ে বলল, 8টা বাজে, চলুন যাওয়া যাক। উভয়ে গাড়ির দিকে অগ্রসর হতে লাগল। অপর্ণা তার প্রস্তাবটা শোনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কিন্তু বিকাশ কোনো কথাই বলল না। গাড়ির মোড় ঘুরিয়ে যে পথে এসেছিল সেই পথে ধাবিত করল। আকাশের একভাগে একখণ্ড চাঁদ উঠেছিল। আলোক বড় ক্ষীণ, গাছপালা বড় বেশি, কিন্তু বড় মধুর, স্বপ্ন সৃজন করে। হোটেলের সামনে এসে বিকাশ বলল, এখানকার পাওনা সব দেওয়া আছে? তা আছে। জিনিসপত্র গুছিয়ে নিতে বেশি সময় লাগবে না বোধহয়? না, কেন? এখানে থাকা হবে না, চলুন জিনিসপত্র গুছিয়ে নেবেন। কোথায় যাব? আমার হাতে যে। আমার বাড়িতে থাকবেন। আপনার বাড়িতে? দোষ কি? কিন্তু। আবার সেই কিন্তু? কিন্তুর ব্যাখ্যা করতে হবে নাকি? ভয় নেই, সেখানেও অ্যালার্ম সিগন্যাল আছে, আমার স্ত্রী আছেন। ছোড়দা যে বলেছিল আপনি চিরকাল আনম্যারিড থাকবেন পণ করেছিলেন। পণটা বিলেতের জন্য, স্বদেশের জন্য নয়। চলুন চলুন, অন্য কথা বাড়িতে গিয়ে হবে। আর বিয়ে করতে চান তার ব্যবস্থাও হতে পারবে। আমার একটা ডেয়ার ডেভিল শালা আছে, তার জন্যে তার দিদি পরী খুঁজে বেড়াচ্ছে। চলুন, আমি পরী ধরে নিয়ে যাই। আপনি বড্ড দুষ্টু। হ্যাঁ, গৃহের অ্যালার্ম সিগন্যালেরও ওই মত। চলুন। দাঁড়ান, আমি সিনেমা করে জেনে তিনি। আপনিও গেলেই জানতে পারবেন, তিনিও এককালে কলেজের হলে হাজার লোকের সামনে দাঁড়িয়ে জগৎ সিংহকে দেখিয়ে এই বন্দি আমার প্রাণেশ্বর করেছেন। দোহাই, দেরি করবেন না, ডিনার অ্যাট 9।